আজ 17 সেপ্টেম্বর আর 2রা আশ্বিন। হালকা মেঘের ভ্যাপসা গরমে দিনের সব খবর ছাপিয়ে গণমাধ্যমে বড় হরফে শিরোনাম ই ভ্যালি আর ই ভ্যালির ভেলকিবাজি। সবশেষ তথ্য হলো ই ভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের 3 দিনের রিমান্ডে। র্যাব বলছে ই ভ্যালি, ই ফুড, ই খাতা, ই বাজার মিলিয়ে রাসেলের দেনা 1000 কোটি টাকার বেশি, কিন্তু ই ভ্যালির অ্যাকাউন্টে আছে মাত্র 30 লাখ টাকা। হাজার হাজার ক্রেতা যখন লাখ লাখ টাকা দিয়েও পণ্য পাচ্ছেন না, তখন প্রতি মাসে রাসেল এবং তার স্ত্রী 5 লাখ টাকা করে বেতন নিতেন। সাথে প্রতিষ্ঠানের অর্থে ব্যক্তিগত দামি গাড়ি এবং সাভারে কয়েক কোটি টাকা মূল্যের জমি আর সম্পদের পাহাড় তৈরি করেছেন রাসেল। গ্রাহক ঠকানোর অভিযোগে গ্রেপ্তার ই কমার্স প্ল্যাটফর্ম ই ভ্যালির এমডি মোহাম্মদ রাসেল দায় মেটাতে ব্যর্থ হলে এই কোম্পানি দেউলিয়া ঘোষণার পরিকল্পনা করছিলেন বলে জানতে পেরেছে র্যাব। দর্শক, আজকে শুরুতেই ই ভ্যালির ভেলকিবাজির বিস্তারিত, তারপর ধাপে ধাপে যাব অন্যান্য ইস্যুতে। যাচ্ছে আজকের বিস্তারে। ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় প্রত্যেকের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত রিমান্ডের এই আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকে 10 দিন করে রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ এবং উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার বিকেলে রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান পরিচালনা শেষে তাদের গ্রেপ্তার করা হয় এবং বুধবার রাতে আরিফ বাকের নামে একজন ভুক্তভোগী গুলশান থানায় মামলা করেছিলেন। মামলায় অর্থ আত্মসাতের পাশাপাশি ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আছে, যদি কোনো বিজনেস ট্রানজ্যাকশন থাকে সেখানে ক্রিমিনাল লায়াবিলিটি আসতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা সিভিল লায়াবিলিটি। আমরা মনে করছি যে ওনার যে ক্লেমটা, এটা সম্পূর্ণভাবে একটা সিভিল লায়াবিলিটি, একটা বিজনেস ট্রানজ্যাকশন। এখানে ক্রিমিনাল লায়াবিলিটি আসার কোনো, আমি মনে করছি যে আসা উচিত না এবং আসতে পারে না। এখানে সিভিল নেচারের মামলা না, কারণ এখানে যে ক্রিমিনাল লায়াবিলিটি আছে সে টাকা নিয়ে আত্মসাৎ করেছে, প্রতারণামূলকভাবে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। তো এখানে সিভিল নেচার হবে না, এই জন্য এটা পেনাল সেকশনে তার বিরুদ্ধে মামলাটা হবে। কারণ 406, 420 চিট, সে চিট করেছে, প্রতারণা করেছে। ওদিকে ই ভ্যালি, ই ফুড, ই খাতা, ই বাজার মিলিয়ে রাসেলের দেনা 1000 কোটি টাকার বেশি, কিন্তু ই ভ্যালির অ্যাকাউন্টে আছে মাত্র 30 লাখ টাকা। শুক্রবার র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। সে সময় তিনি বলেন, ই ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল মাসে 5 লাখ টাকা করে বেতন নিতেন। তারা প্রতিষ্ঠানের অর্থে ব্যক্তিগত দামি গাড়ি ব্যবহার করতেন। ব্যক্তি পর্যায়ে সাভারে রাসেলের কয়েক কোটি টাকা মূল্যের জমিসহ অন্যান্য সম্পদ রয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে মোহাম্মদপুরের বাসা থেকে আটক করে র্যাব এবং বুধবার রাতে তাদের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণার মামলা করেন আরিফ বাকের নামের এক গ্রাহক। আমরা মনে করি যে যেহেতু এখানে গ্রাহকদের কষ্টার্জিত টাকা, গ্রাহকদের যে লব্ধকৃত টাকা তারা প্রতারণা করেছে, আমরা মনে করি বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে, আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঠিক নিশ্চয়ই একটি ব্যবস্থাপনা করা হবে। আমি আবারও বলতে চাই, গ্রেপ্তারকৃত রাসেল আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন যে সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ই কমার্স রিলেটেড একটি নীতিমালাও হয়েছে এবং যেই নীতিমালার প্রেক্ষিতে তার যেই কারসাজি, সে যেই প্রতারণাটা করে আসছিল মানুষের কাছ থেকে এভাবে অগ্রিম অর্থ নেওয়া, ওনার পক্ষে উনি নিজেও বলেছেন যে এইভাবে ওনার পক্ষে আসলে মানুষের অর্থ বা পণ্য ফিরিয়ে দেওয়া খুব ডিফিকাল্ট। একটি বিষয় তো সত্যি হতাশাজনক, হাজার হাজার ক্রেতারা যখন লাখ লাখ টাকা দিয়েও ই ভ্যালি থেকে পণ্য পাচ্ছেন না কিংবা টাকা ফেরত পাচ্ছেন না, তখন প্রতি মাসে রাসেল আর তার স্ত্রী 5 লাখ টাকা করে বেতন নিতেন। সাথে প্রতিষ্ঠানের অর্থে ব্যক্তিগত দামি গাড়ি এবং সাভারে কয়েক কোটি টাকা মূল্যের জমি আর সম্পদের পাহাড়। রাসেল দম্পতি এখন রিমান্ডে, কিন্তু গ্রাহকদের কি হবে? তারা কি টাকা ফেরত পাবে? তারা এখন আসলে কি করবেন? আমরা সেটাই জানার চেষ্টা করি। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে একাধিক ভুক্তভোগী আছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সহসভাপতি শাহাবুদ্দিন শিপন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শাহাবুদ্দিন শিপন, আপনার কাছে আসবো। তার আগে ধাপে ধাপে আমরা একটু কথা বলে নিই ভুক্তভোগীদের এবং সেই আলাপটা তারপর আপনার কাছে এসে একবারে করব। শুরুতে রায়ানুল কবির প্রান্ত, আপনার কাছে একটু আসতে চাই। একেবারে শুরু থেকে বলবেন, কবে কত টাকার কি পণ্য কিনেছিলেন, কিভাবে আসলে আপনারা যোগাযোগ করেছিলেন এবং ই ভ্যালি আপনাকে কি বলেছিল? আপনি কোনো মামলা বা কোনো রকমের আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা? ই ভ্যালির সাথে আসলে আমার ট্রানজাকশনটা শুরু হয়েছিল গত বছর থেকে। আসলে সত্যি কথা বলতে ওদের তো অনেক অফার টফার এবং খুব
বেশি লোভনীয় অফার, ঠিক আছে। সো 2020 থেকে আমার ট্রানজেকশনে আমি অস্বীকার করব না যে আমি কোনো প্রোডাক্ট পাইনি, প্রথম দিকে 2-1 বার প্রোডাক্ট পেয়েছি এবং পরবর্তীতে গত প্রায় 1 বছর ধরে আমার প্রায় 3 থেকে 4 লাখ টাকার মতো প্রোডাক্ট আটকে আছে। তো এইটা নিয়ে আসলে যেমনটা একজন রেগুলার মানে ভোক্তা হিসেবে যেটা আমার করা উচিত, আমি রেগুলার কাস্টমার কেয়ারে ফোন দিতাম, ওদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা, বাট ঘুরে ফিরে ওই একই কথা বলা হয়েছে সব সময় যে আমরা ব্যাপারটা দেখতেছি, জানাবো, এই ধরনের মেসেজ। আর যেটা বলতেছিলেন যে মামলার ব্যাপারটা, আসলে আমরা তো দেখতেছিলাম যে এখানে ই কমার্সের অনেকগুলো অ্যাসোসিয়েশন অনেক আগে থেকেই এটা নিয়ে কথাবার্তা বলতেছিল। বাংলাদেশ ব্যাংকও আমাদের একটা ইয়ে ছিল যে ওনারা এটা দায়িত্ব নিয়ে এই যে ভুক্তভোগী, আসলে আমি তো একা না, অনেকেই আছে, হাজার হাজার মানুষ ভুক্তভোগী, তারা ওনারা একটা দায়িত্ব নিয়ে একটা সমাধানের পথ বের করে দিবেন। আমরা আসলে এখনো মানে এই গ্রেপ্তার টেপ্তার হয়ে যাওয়ার পরও এখনো আসলে ওনাদের দিকেই তাকায় আছি, বিভিন্ন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন মিনিস্ট্রির দিকে, আসলে যে একটা জায়গায় আসলে আসা দরকার যে কিভাবে আমরা আসলে এই জিনিসগুলো থেকে মুক্তি পেতে পারি। সেক্ষেত্রে আপনি বলেছিলেন, আর একবার যদি বলতেন টাকার অঙ্কটা কেমন, কি পরিমাণ টাকা আসলে ঠিক এই মুহূর্তে আপনারা অর্ডার করে বসে আছেন কিন্তু পণ্য পাননি বা টাকা পাননি? হ্যাঁ, আমার প্রায় 3 লাখ টাকার মতো, প্রায় 3 লাখ টাকার মতো পণ্য আমি পাই নাই, এগুলো নিয়ে আটকে আছে আর কি। জি, আছেন আপনি আমাদের সঙ্গে। মেজবাউদ্দিন, আপনি টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনার গল্পটি শুনবো। কত টাকার পণ্য অর্ডার করেছিলেন, তারপরে ধাপগুলো আসলে কি হলো? আসসালামু আলাইকুম। জি, আমি ইবেলির সাথে যুক্ত হয়েছি গত বছরের 6 সেপ্টেম্বর থেকে। তো আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে এরকম ইবেলির কথা শুনতেছিলাম। তো আমার একটা আগ্রহ জাগলো যে আমি প্রোডাক্ট কেনার। তখন আমি 3,500 টাকার একটা প্রোডাক্ট দিয়ে আমি অর্ডারটা শুরু করি। তো ওই প্রোডাক্টটাও কিন্তু আমাকে সময় মতো ডেলিভারি দিতে পারে নাই। দেন আমি আস্থা একেবারে ছেড়ে দিয়েছিলাম যে না, ইবেলির প্রতি আমার আস্থাটা ছিল না। দেন যখন গত 1 বছর আগে বাংলাদেশ ব্যাংক ইবেলির অ্যাকাউন্ট স্থাপিত করলো, একটা তদন্ত কমিটি গঠন করলো, 1 মাস পরে আবার সেটা অ্যাকাউন্ট ওপেন করে দিল, তখন কিন্তু সেই আপডেটটা আমরা জানবো। মেজবাউদ্দিন, আপনি অ্যামাউন্টটা বলতে পারবেন, কি পরিমাণ টাকার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি এখন পর্যন্ত? আমি প্রায় 2 লাখ টাকা, আমার ছোট ভাইয়ের আছে 9 লাখ টাকার মতো, আর আমার মামাতো ভাইয়ের আছে 9 লাখ টাকা। 9 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা, অনেক লাখ লাখ টাকার আসলে ভোগান্তির মধ্যে আছেন আপনারা। সবশেষ মোশাররফ হোসেন চৌধুরী, আপনার গল্পটা একটু জানবো। কত টাকার অর্ডার করেছিলেন, কবে করেছিলেন, কি পণ্য কিনেছিলেন এবং কি জবাব পেয়েছিলেন আসলে ইবেলির কাছ থেকে? আমি আসলে ইবেলির সাথে শুরু থেকে ছিলাম, অনেক প্রোডাক্ট পেয়েছি, অস্বীকার করার মতো না। বাট লাস্ট যে অর্ডারগুলো করেছিলাম অলমোস্ট 4 মান্থ ব্যাক, 2.5 লাখ টাকা, যেগুলো মোবাইল ফোন ছিল এবং এখানে আপনার কমিটমেন্ট ছিল 15 দিনের। ওই প্রোডাক্টগুলো 4 মাস হয়ে গেল, বাট কোনো মানে ফিডব্যাক ওদের কাছ থেকে নাই। কাস্টমার কেয়ার থেকে আসলে মনে হয় যেন রোবটিক একটা অ্যান্সার হলো, আমাদেরকে একটু সময় দেন, আমরা চেষ্টা করতেছি। এখন আমরা আসলে তাকিয়ে আছি নিয়ন্ত্রণ সংস্থার দিকে, তারপরে যারা আছে ইকেবের, যে আমরা কি আসলে প্রোডাক্ট পাবো অথবা আমাদের মোশাররফ হোসেন চৌধুরী, ভোক্তা অধিকার বলে একটি সংগঠন আছে, সেখানে মামলা করার সুযোগ আছে। আপনি বা আপনার পরিচিত কেউ কি সেই স্টেপটা নিয়েছিলেন? না, আসলে আমি নেইনি, কারণ আমরা আসলে আশাবাদী ছিলাম যে আসলে প্রোডাক্টগুলো পাবো। বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাদের এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। এবং শাহাবুদ্দিন শিপন, বোধ করে আপনি এগুলো শুনছিলেন এবং আমাদের কাছে যে পরিমাণ মানুষ আসলে ভোগান্তির কথা জানাচ্ছেন, প্রত্যেককে যদি আমরা 1 মিনিট করেও সময় দিতাম, এই আয়োজন আসলে পুরোটাই শেষ হয়ে যেত। যাদের কথা শুনলেন, এমন ভোগান্তিতে থাকা মানুষদের এখন করণীয়টা কি, তারা কোথায় যেতে পারেন? ধন্যবাদ। বেসিক্যালি খুব কষ্টের বিষয়, আসলে এতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো নিশ্চয়ই ওদের জন্য খুব ভালো সংবাদ দেওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই হয়তোবা। তবে তাদের জন্য একটাই, যেহেতু এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঢুকেছে, এখানে নিশ্চয়ই একটা আলাদা আদালতের মাধ্যমে একটা সুষ্ঠু ব্যবস্থা হবে, যার মাধ্যমে হয়তো ভোক্তারা এবং কি বিক্রেতারা কোনো একটা সমাধান পাবে। তবে একটা বিষয় কি, ভোক্তাদের প্রধানতম কাজ হলো যখন প্রতারিত হয় বা এই ক্ষেত্রে তার প্রথম পদক্ষেপ হলো ভোক্তা অধিকারে একটা অভিযোগ দায়ের করা। এটাতে কি হয়, আমাদের যদি ডাটা দিয়ে বলি,
এই সমস্ত কোম্পানির বিষয়ে যে পরিমাণ অভিযোগ পড়েছিল যারা ভোক্তা অধিকারে তার প্রায় অনেক ক্ষেত্রে 85% এবং কি কোনো কোনো কোম্পানি 95% পর্যন্ত সমাধান করেছে। এই জায়গাটাতে আমাদের ভোক্তারা বড় ভুল করে থাকেন, তারা অভিযোগগুলো করেন না। দেশে প্রচলিত আইনি ব্যবস্থার মাধ্যমে মানুষ কিন্তু তার সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারে। সো যদি তারা এই জায়গাটাতে আবেদন করে রাখে বা অভিযোগ করে রাখেন, একটা ডাটাবেজ হলেও তৈরি হবে। যদি এই কোম্পানিগুলোর থেকে দেনা পাওনার হিসাব করা হয়, তখন একটা ডাটাবেস পাবে যে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হলো, কি পরিমাণ অ্যামাউন্ট ক্ষতিগ্রস্ত হলো। এই টাকাটা যখন সংস্থান করা হয় বা ডিস্ট্রিবিউশন করা হয়, আমার ধারণা এই সমস্ত কোম্পানিগুলো ব্যক্তিগুলো প্রায়োরিটিতে থাকে। সো ভোক্তাদের জন্য আমার যদি পরামর্শের কথা বলি, তাহলে আমি বলবো তাদের প্রথমত হলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাকে ভোক্তা অধিকারে একটা অভিযোগ দায়ের করা। জি, আপনি আছেন আমাদের সঙ্গে। রায়নুল কবির প্রান্ত, শুনলেন যে আসলে ভোক্তা অধিকারে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে, সেই পদক্ষেপ কি কখনো নিয়েছেন বা সেটা নিয়ে আসলে কোনো রকমের ভাবনা ভেবেছেন আপনারা? না, মানে ডেফিনেটলি আমি কোনো পদক্ষেপ নেই নাই এখন পর্যন্ত, বাট এখন মনে হচ্ছে যে না, আমাদেরও উচিত একটা স্টেপ ইন নিতে হবে। এবং এখন স্টেপ ইন নেওয়ার পরও আসলে এখন আমরা সাধারণ মানুষ কিন্তু সবসময় একটা যে আশার দিকে তাকায় থাকি। এতদিন হয়তো ইভালির দিকে আশার দিকে তাকাইছিলাম যে আমি হয়তো আমার প্রোডাক্টটা পাবো অথবা রিফান্ড পাবো। এখন গত 2 দিনের ঘটনায় কিন্তু এখন আশাটা চলে গেল ইক্যাবের কাছে, আশাটা চলে গেল গভর্নমেন্টের কাছে, যে তারা হয়তো এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আমাদেরকে একটা প্রক্রিয়া বলে দিবেন যে কিভাবে আমরা আইদার প্রোডাক্ট অথবা রিফান্ড, যেটাই সম্ভব একটা নেগোসিয়েশনের জায়গা যেন তৈরি হয় ভোক্তাদের সাথে। বুঝতে পারছি। সবশেষ শাহাবুদ্দিন শিপন একটু বলবেন, আমরা আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে আমরা দেখছিলাম যে 2018 থেকে এখন পর্যন্ত প্রায় 6,500 অভিযোগ পড়েছে ভোক্তা অধিকারে এবং প্রায় 4,000-এরও বেশি তার নিষ্পত্তিও হয়েছে। তার মানে বেশ বড়সড় অঙ্কের নিষ্পত্তি হচ্ছে। কিন্তু এখন যে প্রেক্ষাপট, ই-ভ্যালি লেনদেন স্থবির এবং সেখানে টাকা খুইয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনারা বলছেন ভোক্তা অধিকারে যেতে, কিন্তু আমরা দেখলাম সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, ই কমার্স অ্যাসোসিয়েশন, ইক্যাব আছে, ভোক্তা অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো রয়েছে। আপনাদের দিক থেকে কোনো রকমের ভূমিকা রাখার সুযোগ আছে কিনা? দেখুন, আমরা এই ক্ষেত্রে অত্যন্ত জোরালো ভূমিকা দীর্ঘদিন যাবৎ রেখেছি দুইটা দিকে। একটা হলো ভোক্তাদের জন্য আমরা সবসময় অ্যাওয়ার করার চেষ্টা করেছি, সচেতনতা ক্রিয়েট করার ব্যবস্থা করেছি, যাতে তারা এই সমস্ত কোম্পানিগুলো থেকে বা হাই ডিসকাউন্ট থেকে দূরে থাকে, যাতে তারা প্রতারিত না হয়। পাশাপাশি এই কোম্পানিগুলো যাতে এই ধরনের ব্যবসা করতে না পারে, যারা করছে তাদের যাতে একটা নিয়ন্ত্রণের ভিতর চলে আসে, সেই জন্য আমরা এসওপি তৈরি করাই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। এই দুইটা বড় পদক্ষেপ ছিল। এর বাইরেও আমরা এই কোম্পানিগুলোকে নোটিশ দিই, যে কোম্পানির বিষয়ে আজকে আপনি কথা বলছেন তাদেরকে আমরা একাধিকবার ফিজিক্যাল মিটিং এবং নোটিশ করি, কিন্তু তারা আমাদের কাছে গত কয়েক মাসের যে স্টেটমেন্ট দেয় সেখানে ওনারা আমাদের কাছে কিছু সময় চান। সর্বাধিক আমি বলতেই পারি প্রায় 3 মাস আমাদের কাছে সময় চেয়েছেন, যেটা আগামী মাসের 26 তারিখের ভিতর শেষ হবে। আমরা ওনাদেরকে প্রেশার ক্রিয়েট করেছি ভোক্তাদের পণ্য যাতে 26 অগস্টের ভিতর, জুলাইয়ের ভিতর দেওয়া হয়, এবং কি পাওনাদারের টাকা যাতে পরিশোধ করা হয় 26 অক্টোবরের 26 তারিখ। এটা ছিল লাস্ট ডেট ইভিলের ক্ষেত্রে। সো এটা অ্যাসোসিয়েশন প্রেশার ক্রিয়েট করেছে ভোক্তাদের সাথে এবং বিক্রেতাদের সাথে। এটা আমি হলপে করে আপনাদেরকে বলতে পারি। সেক্ষেত্রে 1 মিনিটের মধ্যে যদি একটু বার্তা দিয়ে দেন শাহাবুদ্দিন শিপন, কারণ আমরা দেখতে পাচ্ছি শুধু ই-ভ্যালি নয়, ই অরেঞ্জ বলুন, কিউকম বলুন, এরকম অনেক ই কমার্স প্ল্যাটফর্মের কথা আমরা শুনতে পাচ্ছি। ইক্যাব তো ই কমার্স সাইট যারা আছেন তাদেরকে আসলে ডেটাবেসগুলো ইক্যাবের কাছেও থাকে, কাজে এই সমস্ত কোম্পানিগুলো যদি প্রতারণা করে সেক্ষেত্রে আপনাদের ভাবমূর্তিও তো নিশ্চয়ই প্রশ্নের মুখে পড়ে। আপনাদের দিক থেকে কোনো রকমের অভিযান চলবে কিনা বা কোনো নজরদারি থাকবে কিনা যে কারা আসলে ঠিকঠাক ব্যবসা করছে, কারা আসলে প্রতারণা করছে? আমাদের থাকা নয় শুধু, আমাদের এই অভিযান অব্যাহত আছে আরো আগ থেকেই। যদি অভিযান না থাকতো তাহলে আজকের এই পরিস্থিতিগুলা সম্মুখীন হতো না। এটা আরো যদি অব্যাহত হতো, দেখতেন আগামী 3 মাস পরে এটা হয়তো 3,000 কোটি টাকাতে যেত, আজকে 1,000 কোটি টাকা শুনছি, ক্রমান্বয়ে এটা বাড়তো। সো অবশ্যই আমাদের অভিযান আছে এবং কি আরো কিছু কোম্পানির বিষয়ে আমাদের পদক্ষেপ নিচ্ছি, খুব শীঘ্রই হয়তো ওই রেজাল্টগুলো আপনারা পাবেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইক্যাবের সহসভাপতি শাহাবুদ্দিন শিপন ছিলেন, একই সঙ্গে রায়নুল কবির প্রান্ত ছিলেন ভুক্তভোগী, মেজবাউদ্দিন এবং মোশাররফ হোসেন 3 জন ভুক্তভোগীর সঙ্গেও আমরা কথা বলছিলাম এবং এ নিয়ে আলাপ আপাতত এ পর্যন্তই।